প্রধানমন্ত্রী আরটিআই করে উত্তর দিয়েছেন, আমার কোনো কাগজ নেই গো, আমি জন্মসূত্রে ভারতীয়। তুমি জন্মসূত্রে ভারতীয় হয়ে প্রধানমন্ত্রী হতে পারো, আর সাধারণ লোকেরা জন্মসূত্রে ভারতীয় হতে পারে না। ইলেকশন কমিশনের কোনো ক্ষমতা নেই আমি নাগরিক কি নাগরিক, কে নাগরিক কে নাগরিক নয় যাচাই করবার কোনো অধিকারই আপনার নান অফ ইউর বিজনেস। এই শব্দ সাধারণভাবে জজেরা কোর্টে বলে না। কি বাংলাদেশি, সুজাত কি রোহিঙ্গা, না সুজাত পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের নাগরিক, এই ক্ষমতা যাচাই করার ক্ষমতা ইলেকশন কমিশনের নেই। কমিশন নিজে বলছে আমার নাগরিকত্ব যাচাই করার ক্ষমতা নেই, কমিশনই বলছে। ইলেকশন কমিশনের 83 সালের রিপোর্ট, ধরুন আমি অবৈধ, কে আমার বাবা কে আমার মা আমি জানি। ধরুন আমাকে ডাস্টবিন থেকে কেউ একজন খুঁজে পেয়েছে, খুঁজে পেয়ে মাদার টেরেসার ওখানে, তারপর আমি বড় হয়েছি, আমি জন্মসূত্রে ভারত, আমার বাবা জন্মেছে কি মা জন্মেছে প্রশ্নই ওঠে। সংবিধান, তুমি যদি প্রধানমন্ত্রী থাকতে পারো তাহলে আমি নাগরিকও থাকবো। সাধারণভাবে ভারতবর্ষে 1950 সালের পর থেকে যতবার নির্বাচনে নাম পরিবর্তন হয়েছে এই হয়েছে, সেগুলো নিয়ে কোনো কোনো রাজ্য সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের কিছু কিছু ঝগড়া হয়েছে। যেমন ধরুন 2005-এ যে 2003-এর কথা বিহার নিয়ে নির্বাচন কমিশন প্রচুর লাফালাফি করেছে, আর 2005-এ আবার বিশেষ রিভিশন হয়, ইন্টেন্সিভ রিভিশন হয়, স্পেশাল শব্দটা তখনও ব্যবহার হয়নি। ইন্টেন্সিভ রিভিশন যখন হয়, নিবিড় সংশোধনী হয়, তখন লালু প্রসাদ যাদবের সঙ্গে তৎকালীন নির্বাচন কমিশনে ঝগড়া হয়েছিল, প্রায় 20 লক্ষ লোকের নাম বাদ দেওয়া হয়েছিল। বা বিভিন্ন সময় ভোটার তালিকা নিয়ে নির্বাচনে ভোট দেওয়ার সময় সরকার পক্ষ বা বিরোধী পক্ষদের নানা চাপানুতর অভিযোগ থাকে। তাতে আমরা যারা মানবাধিকার সংগঠন করি তারা সবসময় বলি হিংসা হবে না, সবার ভোট দেওয়ার অধিকার আছে, শান্তিপূর্ণভাবে ভোট দেবে ইত্যাদি ইত্যাদি। এবং নির্বাচন কমিশনের অধিকারের মধ্যে পড়ে, ক্ষমতার মধ্যে পড়ে, যে কোনো সময় তারা ভোটার তালিকা সংশোধন করতে পারে। তাহলেও আমরা বিরোধিতা করছি কেন? সে ভোটার তালিকা সংশোধন করতে এসেছে, আর আমরা কেন তার বিরোধিতা করছি? স্বাভাবিক প্রশ্ন। এবং আমরা যতখানি পারি, যেখানে পারি, আমরা গিয়ে তার বিরোধিতা করছি 2-3টে কারণের জন্য। ভোটার তালিকা সংশোধন করতে গেলে 4টে বিষয়ের ওপর 4টে বিষয় সংশোধন করার অধিকার আছে নির্বাচন কমিশনের, কার বিরোধিতা করবার তার জায়গা নেই। সেই 4টে বিষয় যদি সে করে তাহলে আমাদেরও বিরোধিতা করবার কোনো দরকার নেই। একটা বিষয় হচ্ছে যারা মারা গেছে তাদের মারা যাবার তালিকাটা ঠিক করা, কারা মারা গেছে লিস্টে তালিকায় আছে। আমি ধরুন সুজাত মারা গেছে, সুজাত বেঁচে আছে বলে তালিকায় আছে, নামটা কেটে দেবে। পারলে বাড়ির লোকের কাছ থেকে ডেথ সার্টিফিকেট বা মৃত্যু যে কাগজ থাকে সে কাগজটা নিয়ে নেবে। বা নিশ্চিত হতে হবে সুজাত স্বর্গ বা নরকে গেছে, কিন্তু নিশ্চিত হতে হবে। 2, আমার নাম একাধিক জায়গায় আছে। বা ধরুন আমার নাম একাধিক জায়গায় আছে, 2 বা 2-এর অধিক, সে নাম বাদ যাবে। একটা জায়গায় থাকবে, দুটো বাকি সব জায়গায় বাদ যাবে। এটা কমিশনের কাজের মধ্যে পড়ে। 3, আমি যেখানে থাকি, আমার যে ঠিকানায় পুরনো ভোটার তালিকায় আমার ঠিকানা দেয়া আছে সেখানে আমি থাকি কি না, বা আমি সেই পাড়া ছেড়ে অন্য পাড়ায় ফ্ল্যাট নিয়ে চলে গেছি কিনা, অথবা এই রাজ্য ছেড়ে আমি অন্য রাজ্যে চলে গেছি কিনা। কমিশনের ভাষা একে বলে পার্মানেন্টলি রিঅ্যালোকেটেড, পাকাপাকিভাবে আমি অন্য জায়গায় চলে গেছি, রেকর্ড করে দেবে।
আর 4 নম্বর হচ্ছে আমার বয়স। যদি কেউ নতুন ভোটার আসে, সেই নতুন ভোটারের বয়স আগে ছিল একটাই তারিখ ছিল 1 জানুয়ারি, এখন বছরে 4টে তারিখ হয়েছে। সেই তারিখে ধরুন 1 জানুয়ারি আমি 18 বছরে পৌঁছেছি কিনা, সুজাত 1 জানুয়ারি 18 বছরে পৌঁছেছে কিনা, তাহলে আমার নামটা উঠবে। আমি যদি 2 জানুয়ারি জন্মাই, তাহলে আমার নাম সে বছর উঠবে না। পরিষ্কার? এবং আমাকে আমার বয়স কোনো একটা প্রমাণ দিতে হবে। কমিশনের আমি আবার বলছি, প্রায় 75 বছর, 50 সাল আমাদের সংবিধান চালু হবার আগে ভোটার তালিকা চালু হয়েছে। এটা অসাধারণ ভারতবর্ষের গল্প। এবং সেখানে বলা আছে, এমনকি ধরুন আমার বয়সে কোনো কাগজ নেই, আমি গ্রামের একটা গরিব পরিবার থেকে উঠে এসেছি, আমার কোনো কাগজপত্র নেই, কিন্তু আমার বয়স 18 হয়েছে। তাহলে আমাকে যদি কাগজ না থাকে, আমাকে একটা ফর্মে ঘোষণা করে লিখতে হবে যে আমি সুজাত, আমার বয়স 18 হয়েছে। বা সেটাও যদি না থাকে, তাহলে কমিশনকে এই ক্ষমতা দেয়া আছে, দেখে মনে হচ্ছে কিনা 18 থেকে 25-এর মধ্যে তার বয়স, অনেক সময় দেখে মনে হয়, তাহলেও নামটা উঠবে। আমি এটা এই ভনিটাটা এই জন্য করলাম, এই হচ্ছে কমিশনের কাঠামো। কিন্তু সুজাত কি বাংলাদেশি, সুজাত কি রোহিঙ্গা, না সুজাত পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের নাগরিক, এই ক্ষমতা যাচাই করার ক্ষমতা ইলেকশন কমিশনের নেই। আমরা এটাই এক প্রধান বিরোধিতা করছি। ইলেকশন কমিশনের কোনো ক্ষমতা নেই আমি নাগরিক কি নাগরিক নয়। তখন ইলেকশন কমিশন সুপ্রিম কোর্টে যুক্তি দেখিয়েছে, ওই যে নাগরিক না হলে ভোটার হতে পারবে না হুজুর, তাহলে নাগরিক কিনা তাহলে আমি জানতে চাইবো না। প্রথম দিন সুপ্রিম কোর্টের প্রথম দিন অন্য বিচারপতি ছিলেন, তিনি অবসর নিয়েছেন বলে আমাদের কপালটা একটু মন্দ। যদি অবসর না নিতেন, তাহলে এতদিনে মামলা নিষ্পত্তি হয়ে যেত। তিনি ছিলেন, তার নাম সুধাংশু ধুলিয়া। সুধাংশু ধুলিয়া প্রথম দিন সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের আর্গুমেন্ট শুনে বলে যে নান অফ ইউর বিজনেস, কে নাগরিক নয় যাচাই করবার কোনো অধিকারই আপনার নেই, নান অফ ইউর বিজনেস। এই শব্দ সাধারণভাবে জজেরা কোর্টে বলে না, কিন্তু যে মুহূর্তে ইলেকশন কমিশন বলতে গেছে আমার নাগরিকত্ব দেখতে হবে, বলছে এটা তোমার নাক গলাবার কোনো ব্যাপার নেই। আমি আপনাদের 3টে প্রমাণ দিই যে কমিশন নিজে বলছে আমার নাগরিকত্ব যাচাই করবার ক্ষমতা নেই। কমিশন অতীতে 70 বছরের ইতিহাসে কমিশন নিজে বলছে আমার নাগরিকত্ব যাচাই করার ক্ষমতা নেই, কমিশনই বলছে। একই আইনে এখন হচ্ছে 1950 সালের আইন, 1951 সালের আইন, 1960 সালের রুল আর 324 সংবিধানের অনুচ্ছেদ, এতেই আমাদের নির্বাচন এখনও হচ্ছে। 1950 সালে যখন প্রথম নির্বাচন হয়, বাঙালি সুকুমার সেন চিফ ইলেকশন কমিশনার, তখন কোচবিহারের জেলা শাসক ইলেকশন কমিশনকে একটা চিঠি লিখলেন, আচ্ছা কোচবিহারে বিদেশি আছে কি নেই এটা কি দেখা আমাদের কাজ। জেলা শাসক তখন লোকাল ইলেকশন অফিসার। কমিশন উত্তর দিচ্ছে, শুনুন, এটা বিখ্যাত বই, ইলেকশনের ওপর ভারতবর্ষের বিখ্যাততম বই। তাতে আছে কোচবিহারের জেলা শাসক যখন জানতে চেয়েছেন আমরা নাগরিকত্ব দাবি করতে পারি, মানে যাচাই করতে পারি কিনা, দ্য সেক্রেটারি অফ দ্য ইসিআই রিপ্লাইড, অ্যাকুইজিশন অ্যান্ড টার্মিনেশন অফ সিটিজেনশিপ ইজ নট এ ম্যাটার which concern the election commission. কার নাগরিকত্ব থাকবে, কার নাগরিকত্ব যাবে, এটা দেখার কাজ ইলেকশন কমিশনের নয়। কবে বলছে? 1950 সালে, যখন প্রথম ভোটার তালিকা হচ্ছে। আমাদের সংবিধানে 11 নম্বর অনুচ্ছেদ পড়ুন, তাতে লেখা আছে কার নাগরিকত্ব থাকবে, কার নাগরিকত্ব কাটা যাবে, একমাত্র ভারত সরকার ঠিক করতে পারে। 1962 সালে একজন নাগরিকের একটা পাকিস্তানের পাসপোর্ট পাওয়া গেছিল তার কাছ থেকে।
যেই পাকিস্তানের পাসপোর্ট পাওয়া গেছে ভোটার তালিকা থেকে লোকাল ডিএম তার নামটা কেটে দেয়। পাকিস্তানের লোকটি যে কোনো হোক মামলা করতে করতে সুপ্রিম কোর্টে এসে পৌঁছয়। 1962 সালে সুপ্রিম কোর্টের 5 জন বিচারপতি গজেন্দ্র গাটকর সহ তারা রায় দিলেন, তুমি কে হে ডিএম নাম কাটবার, পাকিস্তানে পাসপোর্ট পাওয়া গেল, তুমি নাম কাটবার কি? তুমি নামটা রেখে দিয়ে ভারত সরকারকে জানাও, ভারত সরকার বিচার বিবেচনা করে দেখবে তার নাম ভোটার তালিকায় থাকবে কি থাকবে না। তোমার কাটবার কোনো অধিকার নেই, একমাত্র ভারত সরকারেরই অধিকার আছে কে ভারতীয় কে না ভারতীয় ঠিক করবার। 1993 আপনারা স্মরণ করুন, 1993 সারা উত্তর পূর্বাঞ্চল আসাম জ্বলছে বিদেশি খেদাও বলে। সেই সময় ইলেকশন কমিশন আসামে 2টো তালিকা বানিয়েছিল, একদল কারা অসমিয়া আর একদল কারা বিদেশি, 2টো তালিকা বানান। তখন ওই নাম বিএলওরা যাচ্ছে ঘরে ঘরে, তারা 2টো করে তালিকা বানাচ্ছে, একটা বলছে নাগরিক একটা বলছে নাগরিক। এই তালিকা প্রকাশ হওয়ার পর আসামের একজন নাগরিক HR চৌধুরী তিনি মামলা করলেন গুয়াহাটি হাইকোর্টে। গুয়াহাটি হাইকোর্ট বলল ইলেকশন কমিশনের তো 2টো আলাদা তালিকা বানাবার কোনো ক্ষমতা নেই। ওই সময় ইলেকশন কমিশন সুপ্রিম কোর্ট গেল, দিয়ে বলল গুয়াহাটি হাইকোর্ট ভুল, আমাদের অধিকার আছে কে বিদেশি কে অবিদেশি ঠিক করবা। সুপ্রিম কোর্ট 94 সালে রায় দিল, তোমাদের 2টো তালিকা আলাদা করবার কোনো ক্ষমতাই নেই, মিশিয়ে দাও, তালিকা যেটা আলাদা করেছো মিশিয়ে দাও, একটাই তালিকা করে দাও। এগুলো নিষ্পত্তি হয়েছে। আমি আপনাদের আর একটা পড়াই, কারণ এগুলো আপনারা কোনোদিন আলোচিত হয়নি। ত্রিদীপবাবু বসুন এবং আমার অমৃতবাণী শুনুন। এই হচ্ছে ইলেকশন কমিশনের 83 সালের রিপোর্ট, প্রথম পার্লামেন্টে পেশ হয়, উভয় কক্ষে, লোকসভা রাজ্যসভা উভয় কক্ষে। তখন কমিশনে তখন ওই বাংলা খেদাও চলছে, 80-র দশক, আরও জোরে জোরে বিদেশি খেদাও চলছে। তখন মিজোরামের মুখ্যমন্ত্রী সাংমা কমিশনকে লেখেন চিঠি, বাংলাদেশ হয়ে যাবার পর গাদা গাদা বাংলাদেশি মিজোরাম ইত্যাদি অঞ্চলে ঢুকে পড়েছে হুজুর, এবং ভোটার তালিকায় তাদের নাম সব বেআইনিভাবে আছে। কমিশন উত্তর দিচ্ছে, শুনুন, আমি 2 লাইন ইংরাজি বলে বাংলা করে দিচ্ছি, আর বাংলা অনুবাদ ভুল হলে তন্ময়রা ঠিক করে দিই। Brigadier T. Silo, Chief Minister of Mizoram, suggesting that all the illegal entrant and immigrant after 25/3/1971 মানে বাংলাদেশের পর should be disenfranchised, মানে তাদের ভোটার নামগুলো কেটে দাও, ভোটাধিকার হরণ করে। কমিশন ক্লারিফাইড টু হিম, কমিশন তাকে উত্তর দিল, শুনুন উত্তরটা, এটা আজও সত্য, 83 সালেও সত্য। Question of illegal migrant was not the concern of the commission or any authorities working under the superintendence, control and direction. এই শব্দটা কনস্টিটিউশন থেকে নিয়েছে, সংবিধান থেকে নিয়েছে, 324 থেকে। It would be inappropriate and without jurisdiction. তারপর আরও লাইন আছে, কমিশনে কোনো ক্ষমতা নেই, উইদাউট জুরিসডিকশন, কে বিদেশি কে না বিদেশি ঠিক করবার। মিজোরামের মুখ্যমন্ত্রীকে বলছে, লাস্ট লাইন, হে মিজোরামের মুখ্যমন্ত্রী, তোমার যদি এটা হয়, প্লিজ টেক আপ দ্য ইস্যু উইথ দ্য মিনিস্ট্রি অফ হোম ফর এফেক্টিভলি ডিলিং উইথ দিস আসপেক্ট অফ দ্য প্রবলেম। তোমার যদি মনে হয় ওই তালিকায় ওরা আছে বিদেশি, তুমি সেই তালিকাটা নিয়ে হোম মিনিস্টারের সাথে ঝগড়া করো, আমরা কারোর নাম কাটবো না। এইটা হচ্ছে ইলেকশন কমিশনের
83 সালের স্ট্যান্ড, 50টা আমি পড়ে আপনাদের শোনালাম। আর যেটা সবচেয়ে বেশি দাপাদাপি করছে ইলেকশন কমিশন 2003, তাই তো? 2003 হচ্ছে আমাদের ভিত্তিবর্ষ বলে লাফাচ্ছে। তার 32 নম্বর প্যারাগ্রাফ, এই 2003টা একটু গল্পটা শুনে নিন। 2003 আপনি ইলেকশন কমিশনের ওয়েবসাইটে পাবেন না। অঞ্জলি ভরদ্বাজ বলে একজন আরটিআই দিল্লি থেকে অ্যাক্টিভিস্ট, অঞ্জলি ভরদ্বাজ তত্ত্ব জানার অধিকারী ইলেকশন কমিশনকে বলেছিল 2003 সালের সব কিছু আমাকে দাও। কমিশন উত্তর দিয়েছিল কি জানেন অঞ্জলি ভরদ্বাজকে? 6 মাস আগে, যে আমাদের কাছে 2003-এর কোনো কাগজ নেই, কোনো কিছুই নেই, কোনো কিছু নেই। তা সেটা তোমার কি করে ভিত্তিবর্ষ হয়? আমরা কিছু বদমাইশ লোক থাকে, তারা, আমরা যারা বদমাইশ তারা এটা জোগাড় করেছে অন্যভাবে, দিয়ে আমরা কোর্টে এটা জমা দেওয়া হয়েছে যে দেখুন হুজুর মিথ্যে কথা বলছে কমিশন। কমিশন আমার আপনার ট্যাক্সের পয়সায় চলে, সে মিথ্যে কথা বললে তাকে সরিয়ে দেওয়া উচিত। আমলাগুলো যদি মিথ্যে কথা বলে, সরকারি আমলা আমাদের পয়সায় চলে, 3টে লোক মিলে যদি ভারতের নাগরিকের অধিকার কেড়ে নেয়, তাহলে সেই কমিশন থাকার থেকে না থাকা ভালো। 32 নম্বরে দেখুন লিখছে 2003 ইট ইজ ক্লারিফাইড, আমরা ক্লারিফাই করে দিচ্ছি, পরিষ্কার করে দিচ্ছি, ইট ইজ নট দ্য জব অফ দ্য এনুমিনেটর টু ডিটারমিন দ্য সিটিজেনশিপ অফ দ্য ইন্ডিভিজুয়াল। নাগরিকত্বের নির্ধারণ করার কোনো ক্ষমতা ইলেকশন কমিশনের নেই। তাহলে কি ক্ষমতা আছে? আমি ওই বাড়িটায় আছি কিনা দেখবার জন্য, আমার নাম 2 জায়গায় আছে কিনা দেখবার জন্য, আমি এখান থেকে চিরকালের জন্য অন্য জায়গায় চলে গেছি কিনা, অথবা আমি যমরাজ আমাকে নিয়ে নিয়েছে কিনা, এর বাইরে কোনো ক্ষমতাই নেই। অনেকটা সেন্সাসের কাজের মতো তাদের কাজ। সেখান থেকে সে বলছে আমি নাগরিকত্ব যাচাই করব, তারপর তোকে ভোট দিতে দেবো। কেন? 98% লোকের এপিক হয়ে গেছে। এপিক হয়ে যাওয়ার পর এপিকই হচ্ছে একমাত্র ইলেকশন কমিশনের নথি। ইলেকশন কমিশনের টিএন সেশন 90-এর দশকে প্রধানমন্ত্রী নরসিংহ রাওয়ের সাথে ঝগড়া করে, কার্যত ঝগড়া করে, হুমকি দিয়ে ভোটার আইডি কার্ড চালু করেছিলেন, ফলে ফটো এসে যায়। সেই এপিক কার্ড সম্পর্কে ইলেকশন কমিশনের দলিল কি বলছে? এই দেখুন ইলেকশন কমিশনের দলিল, হ্যান্ডবুক। ইলেকশন কমিশনের দলিল কি বলছে? আমরা অন্য কোনো পার্টির কাগজ কিছু বলছি না। ইলেকশন কমিশনের দলিল বলছে এপিক ওয়ান্স ইস্যুড, যাকে এপিক দেওয়া হয়েছে, ইজ ভ্যালিড ফর লাইফ টাইম, সারা জীবনের জন্য বৈধ। তুমি তোমার ভোটার তালিকায় কি করে এপিকটা বাদ দিয়ে দিয়েছো? এপিক চলবে না বলছো কেন? এপিক ওয়ান্স ইস্যুড, যাকে একবার দেওয়া হয়েছে, পরীক্ষা করে ছবি তুলে যাকে এপিক দেওয়া হয়েছে, বাড়ির ঠিকানা খোঁজ করে 18 বছর হয়ে গেছে কিনা সব দেখার পর যাকে এপিক দিয়েছো, ইজ লাইফ টাইম ভ্যালিড, লাইফ টাইম ভ্যালিড। তুমি এখন কি কাগজে দিচ্ছ? তোমার এপিক নাম্বারটা দাও, ওপরে এপিক নাম্বারটা দেয়া আছে, তোমার বাবার এপিক নাম্বার আছে কিনা, মার এপিক নাম্বার আছে কিনা। বাবা মা কোথার থেকে এলো? ধরুন আমি কোর্ট মনে করবেন না, ক্ষমা করে নেবেন, বলার তাগিদে আমি বলছি, ধরুন আমি অবৈধ সন্তান, কে আমার বাবা কে আমার মা আমি জানি না। ধরুন আমাকে ডাস্টবিন থেকে কেউ একজন খুঁজে পেয়ে মাদার টেরেসার ওখানে রেখে দিয়েছে, তারপর আমি বড় হয়েছি, আমি জন্মসূত্রে ভারতীয়, আমার বাবা জন্মেছে কি মা জন্মেছে প্রশ্নই ওঠে না। সংবিধান দেয়া হয়েছে 5 নম্বর অনুচ্ছেদ খুলে দেখুন, ইউ আর এ সিটিজেন বাই বার্থ। আমি জন্মেছি, আমি ভারতীয়, আমার বাবা মা থাকুক না থাকুক। ভারতের প্রধানমন্ত্রী আরটিআই করে উত্তর দিয়েছেন আমার কোনো কাগজ নেই গো,
আমি জন্মসূত্রে ভারতীয়। তুমি জন্মসূত্রে ভারতীয় হয়ে প্রধানমন্ত্রী হতে পারো, আর সাধারণ লোকেরা জন্মসূত্রে ভারতীয় হতে পারে না। তুমি হতে পারো তো আমরা সবাই হতে পারি। তুমি যদি প্রধানমন্ত্রী থাকতে পারো তাহলে আমি নাগরিকও থাকতে পারি, সোজা কথা। এর মধ্যে পাঁচালো কি আছে? প্যাঁচ আছে, প্যাঁচটা দিয়েই আমি আমার অন্যরা বলবেন আমি কেটে পড়ি। ভোটার যে কাগজটা চাওয়া হয়েছে, আমার এমনিতে এসআইআর করতেই পারে না, এটা নিয়ে আমার মত আছে। এই বইমেলায় স্টল দেবেন তো? বইমেলায় স্টল দেবেন না? অ্যাপ্লাই করেছি, দেয় না, এই জন্য এখানে কমিটমেন্ট করিয়ে দিচ্ছি, নির্বাচনী প্রতিশ্রুতি। আমি আপনাদের সাথে দুটো নিবেদন করি। এই তন্ময় বাবু টাবু সব রাজনৈতিক দল টল করেন, আমার কোনো বক্তব্য নেই, আমি তো কোনো দল করি না। আমি যদি আপনাদের সামনে এইটুকু বলি যে এসআইআর পশ্চিমবাংলায় অর্ডার কবে হয়েছে? 27 অক্টোবর, 12টা রাজ্যের সঙ্গে। লোকসভা নির্বাচন কবে হয়েছে? 24 সালের জুন মাসের পর রেজাল্ট বেরোয়, তারপরে মোদী মহাশয় তৃতীয়বারের জন্য হচ্ছে। তারপরেই ইলেকশন কমিশন একটা অর্ডার বার করে 2024 সালে 7ই আগস্ট। তারপরে নির্বাচন হয়ে গেছে, লোকসভা হয়ে গেছে, নতুন সরকার চলা শুরু করেছে, তখন ইলেকশন কমিশন একটা অর্ডার বার করে। ভারতবর্ষে যত রাজ্য আছে, 3টে রাজ্য বাদ দিয়ে, হরিয়ানা, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, আর জম্মু কাশ্মীরের তো কপালে সবসময় দুর্ভোগ থাকে, জম্মু কাশ্মীরও বাদ। এই 4টে জায়গা ছাড়া ইলেকশন কমিশন বলছে পশ্চিমবাংলা সহ এসএসআর হবে, এসআইআর হবে না, এসএসআর হবে, স্পেশাল সামারি রিভিশন। বিএলওরা লোকের বাড়ি বাড়ি গিয়ে বেঁচে আছো কিনা দেখবে, ইলেকশন হয়ে যাওয়ার পর দুজনের বেশি নাম আছে কিনা দেখবে, একজন এখানে আছে কিনা, চলে যা আমি এতক্ষণ বললাম, এই দেখুন। এবং সেটা শেষ করার কথা ডিসেম্বর, গত বছর ডিসেম্বরে। কেন ডিসেম্বরে? আমরা 26শে জানুয়ারি পালন করি তো প্রজাতন্ত্র দিবস, 25শে জানুয়ারি ইলেকশন কমিশন একটা দিবস পালন করে, কনস্টিটিউশন হওয়ার আগের দিন। কি দিবস জানেন? ভোটাধিকার দিবস। ভোটাধিকার দিবসে কি করে জানেন? ওই যে এপিক কার্ড বলে, এপিক এনে এনে লাগিয়ে বিদেশিদের সামনে এনে ছবি তোলায়, দেখো আমাদের এপিক আছে, আমরা কত সায়েন্টিফিক নির্বাচন চালাই, এই দেখো ভোটার কার্ড আছে, যাতে কেউ চুরি করতে না পারে, সুজাত ছবি সহ আছে। এইসব করার জন্য বলেছে ডিসেম্বর মাসের মধ্যে আমাদের সমস্ত ভোটার তালিকা আপডেট করতে হবে। তাহলে আবার এসআইআর করছো কেন? এসআইআর করছো কেন? কোনো ব্যাখ্যা নেই। যে তুমি করেছো 24 সালে, 2002 ভুলে যান, তুমি তো 2024 সালে করেছো, আগস্ট মাসে অর্ডার দিয়েছো, তারপর আবার 2002 গেলে কি করে? তুমি এসএসআর করছো তো, ওইটা স্পেশাল সামানি রিভিশন করেছো তো, এই তোমার অর্ডার, কী করে তুমি 2002 যাও? কোনো কমিশন উত্তর দেয় না, মানে একেবারে জোরজার মুলুকটার একটু আইনের ভাষা দিয়ে জোরজার মুলুকটা, পাড়ার মাস্তানের মতো এই তার আচরণ। কমিশনে আর একটা মিথ্যা বলে আমি নেমে পড়ছি। কোথায় চলে যায় না, লুকিয়ে গেছে, পালিয়ে গেছে। দাঁড়া, এক সেকেন্ড, যাকে পালিয়ে গেছে, অন্য কোথাও চলে গেছে, অন্য একটা ব্যাগ।
আধার কার্ড 12 নম্বর হিসেবে সুপ্রিম কোর্টে গুঁতনি খেয়ে যোগ করেছে। কেন করলো? আধার কার্ড যে আমাদের পরিচয়পত্র হিসাবে থাকবে সেটা আইনেই সংশোধন হয়েছে। এই বদমাইশিটা করলো কেন? আমাদের আইনে বলে দেওয়া হয়েছিল 2021 সালে জনপ্রতিনিধিত্বমূলক আইনের একটা সংশোধন হয়, কেউ আপনারা নজর করেননি, আমরাও কেউ করিনি। সেই আইনে, যে আইনে নির্বাচনটা হচ্ছে, সেই আইনের এই দেখুন গেজেট 2021 সালের মোদী সরকার পার্লামেন্টে ইলেকশন লজ অ্যামেন্ডমেন্ট 2021 তাতে বলছে আধার যোগ করতে হবে পরিচয়পত্র হিসাবে। আধারে লেখাই আছে নাগরিকত্ব নয়, যোগ করতে হবে। আর তুমি তো নাগরিকত্ব চাইতেই পারো না। এতক্ষণ ধরে আমি যেটুকু চিল্লিয়েছি, প্রধান পয়েন্ট ওটাই চিল্লিয়েছি, তুমি নাগরিকত্ব দাবিই করতে পারো না। কারণ আমার পাসপোর্ট আছে কি, আমার বার্থ সার্টিফিকেট আছে, ইউ ব্লাডি নোবডি টু আস্ক দ্যাট কোশ্চেন বলেইছি আমি। কিন্তু আধারটা যে আইনের মধ্যে ঢুকে গেছে, 2021 সালের আইনের মধ্যে ঢুকে গেছে, তুমি তার জন্য কেন আধার বাদ দিয়েছো? 11টা নথির মধ্যে আধার রাখোনি কেন? আছে তো আইনে। সুপ্রিম কোর্টে গুঁতো খেয়ে রাখলে কেন তুমি? উদ্দেশ্য অসৎ। আমি শেষ করছি। উদ্দেশ্য যদি সৎ হতো তাহলে এইসব লুকোছাপা আমাদের চিৎকার করে সময় নষ্ট করার দরকার হতো না। উদ্দেশ্যটা কি? এত তিন করে লাফাচ্ছে কেন? তিন করে লাফাচ্ছে তার কারণ বিজেপির যে মুখোশ ছিল সেই ভদ্রলোকের জন্য। বিজেপির মুখোশ হচ্ছে এই আইনটার একটা পরিবর্তন 2003 সালে হয়। নাগরিকত্ব আইন 55 সালের এর একটা পরিবর্তন, মারাত্মক পরিবর্তন একটা হয় বিজেপির মুখোশের সময়, বাজপেয়ীর আমলে। সেটা হুবহু তুলে দিয়ে ওই যে ডিক্লারেশন ফর্ম আপনারা দেখছেন, যে একটা ঘোষণা আছে তুমি 47-এর আগে, তুমি 87-র পরে, 2004-এর আগে না 2000 এরপর দেখবেন একটা ঘোষণা আছে। এই ঘোষণা 75 বছরের ইতিহাসে কোনো দিন নেই, কারণ করতে পারে না, নাগরিকত্ব যাচাই করতে পারে না। ফলে কোনো দিন ফর্মটা কোনো ইলেকশন কমিশন ভাবেনি যে এরকম একটা ফর্ম করতে হবে। এরা ব্যাটা করেছে কেন? ওই বাজপেয়ী 2000 লোক ওই জন্য ভয়টা পাচ্ছে। লোক পালাচ্ছে নিজের নামের জন্য শুধু নয়, লোক পালাচ্ছে অন্য কারণে। 2003-এ নাগরিকত্ব আইনের 3 নম্বরে বলে দিয়েছে তুমি যদি 87 সালের পর জন্মাও তাহলে তোমার বাবা বা মার জন্ম তারিখ দিতে হবে। তুমি যদি 2004-এর পর জন্মাও তাহলে বাবা বা মার, তোমার তো প্রমাণ দিতে হবে, বাবা বা মার দিতে হবে। তুমি যদি পরে তারপর থেকে 24 অবধি জন্মাও তাহলে বাবা মা, এবং যদি অন্য দেশ থেকে আসো তাহলে ভিসা এবং পাসপোর্ট দিতে হবে। এখানে ইললিগাল মাইগ্রেন্ট শব্দটা লেখা আছে। এই প্রথম বাজপেয়ী ভারতবর্ষের নাগরিকত্বে 2003 সালে ইললিগাল মাইগ্রেন্ট শব্দটা ঢোকালেন। বেআইনি, মানে ওদের ভাষায় অনুপ্রবেশ বলে কোনো শব্দ পৃথিবীতে নেই। অনুপ্রবেশ বলে কোনো শব্দ পৃথিবীর শরণার্থী আইনে নেই, অ্যাবসলিউটলি নেই। একটাই বিশেষণ ব্যবহার হয়, আনডকুমেন্টেড মাইগ্রেন্ট, তথ্যবিহীন অভিবাসনকারী, সম্মান দেওয়া হয়। একটা খালি তার তথ্য নেই। অনুপ্রবেশ বলে বিজেপিরা যে জেনোসাইডের ভাষা ব্যবহার করে পৃথিবীতে কেউ ব্যবহার করে না, এবং ওরা যেটা ব্যবহার করে জেনোসাইড, উই পোকার মতো মেরে দাও। তুই কে উই পোকার মতো মানুষ মারবা? জেনোসাইডের ভাষা। সঙ্গে এই সংশোধন যে তোমার বাবা বা মা দেখাও, আসামের এনআরসি স্মরণ করুন, বাবা মা ঠাকুমা দিদিমা তার যোগাযোগ দেখাও, রক্তের সম্পর্ক দেখাও। এটা নাজিবাদের খেলা।
নাজিরা ওই করেছে, ইহুদিরা আর্য নয়, আর্য রক্ত দেখাও। আর তুমি ইহুদি মানে অরাজ্য, মেরে শেষ করে দাও। তুমি মুসলমান, তুমি বাংলাদেশি, সোজা কথা। তুমি বাংলা বলছো, তুমি বাংলাদেশি, মেরে ঠিক করে দাও, নাগরিকত্ব কেড়ে নাও। আসামে কেড়ে নিয়েছো প্রায় 20 লাখ। এখানে কারো ভোটে কে জিতবে না জিতবে পরের প্রশ্ন, কে ভোট দিয়েছে, কে কাকে ভোট দিয়েছে আমরা কি জানি। নাগরিকত্ব কেড়ে নাও। আমাদের দলিতরা উঠে আসতে, দলিতদের অধিকারগুলো কেড়ে নাও। আদিবাসীরা তার অধিকার দাবি করছে, আদিবাসীদের অধিকার কেড়ে নাও। খালি ব্রাহ্মণ আর কিছু হিন্দুত্ববাদীরা থাকবে, বাকিদের নামগুলো কেটে দাও। তারা বেনাগরিক, হয় সস্তায় শ্রমিক হবে, আর নয়তো তাদের নানাভাবে হেনস্থা নিপীড়নের মুখোমুখি হতে হবে। করেছে, আমরা এখন প্রতিবাদ করতে পারিনি। রোহিঙ্গা বলে বিহারে কয়েকজনকে ধরে নিয়ে গিয়ে ভারতীয় সৈন্যবাহিনী নাবিকেরা আন্দামানে নিয়ে গেছে। আন্দামানে নিয়ে গিয়ে মায়ানমারের বর্ডারে, জলের ওপর যে বর্ডার, সেখানে ছুঁড়ে ফেলে দিয়েছে জাহাজ থেকে, দিয়ে বলে যা মায়ানমারে যা, সমুদ্রের জলে ফেলে দিয়েছে। ইউনাইটেড নেশন রাষ্ট্রপুঞ্জ নিন্দা করেছে। আচ্ছা, আমার কাছে ডকুমেন্ট আছে, রাষ্ট্রপুঞ্জ নিন্দা করেছে। সোনালি, ভারতীয় সোনালিকে ও দেশে পাঠিয়ে দিয়েছে। ভারতবর্ষ অত বড় লোক নয়। জুন জুলাইতে যখন আমেরিকায় বেআইনি নাগরিক তারা ছিল, আমি সে সময় আমেরিকায় ছিলাম। এই জুন জুলাই লস অ্যাঞ্জেলস থেকে শুরু করে সমস্ত বিদেশি বলে যারা নানা দেশ থেকে এসছে, 50 বছর আছে, 30 বছর ধরে আছে, তাদের ধরছে, ধরে নিয়ে গিয়ে একটা আমেরিকা চুক্তি করছে, সেই দেশে পাঠাচ্ছে না, আফ্রিকার 3টে দেশের সাথে চুক্তি করেছে। এস্টোয়ানা, রাওয়ান্ডা, উগান্ডা, এই সব দেশে তাদের পাঠিয়ে দিচ্ছে। তারা হয়তো কেউ ভেনেজুয়েলা থেকে এসছে, তাদের পাঠিয়ে দিচ্ছে আফ্রিকায়। ফিলিপাইন্সের একটা দ্বীপপুঞ্জের সাথে আমেরিকান সরকার চুক্তি করেছে যে আমরা যা বিদেশি ধরবো তোদের ওখানে পাঠিয়ে দেবো। বিভৎস। আমেরিকায় সন্ধ্যের পর কালো মানুষেরা, অন্য ধরনের মানুষেরা রাস্তায় যেতে ভয় পাচ্ছে, পার্কে গেলে তুলে নিচ্ছে। আমি আমার ইমিগ্রেশন অফিসে যাচ্ছি, আমার পাসপোর্টটা রিনিউ করাবো, ভিসাটাকে রিনিউ করাবো, বেরোচ্ছে তুলে নিয়ে চলে যাচ্ছে। এখানে যেমন ইডি একটা আতঙ্কের কারণ, ওখানে আইসি আতঙ্কের কারণ। এবং এক রকমের প্যাটার্ন। সংবিধানকে বুড়ো আঙুল দেখাও, আইনকে বুড়ো আঙুল দেখাও, এবং আমার অপছন্দের মানুষদের, জনগোষ্ঠীকে নিঃশেষ করে দাও। ওখানে কোনো কোনো জাজের মেরুদণ্ডটা একটু সোজা, ডিস্ট্রিক্ট লেভেলের জজ, আমাদের জেলা জজ যাকে আমরা বলি, ডিস্ট্রিক্ট লেভেলের জজ ডোনাল্ড ট্রাম্পকে বুড়ো আঙুল রেখে বলে তোমার অর্ডার ভুল, আমি ক্যান্সেল করলাম। আমাদের দেশে সুপ্রিম কোর্ট পর্যন্ত মেরুদণ্ড খুঁজে পাওয়া খুব কঠিন, খুব কঠিন। 2023 সালে এই মোদি নির্বাচন কমিশনকে আমি কেন বায়াস বলছি, ভয়ঙ্কর বলছি, নির্বাচন কমিশন 2023 সালে একটা আইন করেছে, সেই আইনটা সুপ্রিম কোর্টে আমরা সবাই চ্যালেঞ্জ করেছি, আমরা এখনও শুনানি হয়নি, 23 থেকে 25 আইন করেছে। সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছিল যে ইলেকশন কমিশনকে নির্বাচন করতে গেলে, মুখ্য ইলেকশন কমিশন আরও 2জনকে নির্বাচন করতে গেলে প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং দেশের প্রধান বিচারপতি বিচার করে ঠিক করবেন। সেই আইনটা সুপ্রিম কোর্টের সেটাকে উল্টে দেওয়ার জন্য ওই 2023 ডিসেম্বর মাসে মোদী সরকার একটা পার্লামেন্টের সব এমপিদের এক্সপেল করে দিয়ে, সাসপেন্ড করে দিয়ে একটা আইন পাস করিয়েছে। মোদি থাকবে, মানে প্রধানমন্ত্রী থাকবেন, বিরোধী দলনেতা থাকবেন, এবং প্রধানমন্ত্রী ক্যাবিনেটের একজন থাকবে, মানে 2:1। অল টাইম ক্যাবিনেট অমিত শাহ মোদির বিরোধিতা করবে, সাহস আছে? 2:1 অল টাইম। নিজেদের লোক কমিশনে বসে গেল। আর কবে সংবিধান সভায় বলা হয়েছিল আম্বেদকররা যে নিজের লোক যদি ইলেকশন কমিশনে বসে, যারাতে আমরা এত ক্ষমতা দিয়েছি, নিজের লোক যদি বসে, শাসক দলের নিজের লোক, সেদিন গণতন্ত্রে বিষ ঢালা হবে। গণতন্ত্রে মোদিরা বিষ ঢেলে দিয়েছে। ধন্যবাদ।